বলছি তোমার শরীর খারাপ, মাটন খাচ্ছি, তোমার ভিউয়ার্সরা আবার কমেন্ট না করে যে মায়ের শরীর খারাপ, সব আনন্দ করে মটন খাচ্ছে। বাজে এখন সকাল 7:30, মাকে নিয়ে চলে এসেছি ব্লাড টেস্ট গুলো করাতে। কালকে রাত্রি 8টার সময় মা লাস্ট খাবার খেয়েছিল, 12 ঘন্টা না খেয়ে থেকেই ব্লাডটা দিতে হবে। এখন কিন্তু মায়ের অনেকগুলো টেস্ট হবে, প্রথমে হবে এক্সরেটা, তারপরে ব্লাড টেস্ট গুলো হবে। ব্লাড টেস্টের মধ্যে যেগুলো আছে থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার। যেহেতু 7:30টার সময় এসেছি আর 8টার সময় আমাদের ব্লাড দেওয়ার টাইম, তাই আধা ঘন্টা দুজনে মিলে ওয়েট করি। তারপরেই মায়ের নাম ডাকা হলো এক্সরের জন্য। এক্সরে রুমে আমাকে ঢুকতে দেয়নি, জানেন? এক্সরে রুমে নাকি একজনের বেশি অ্যালাউ করা যাবে না, কিন্তু আমার যখন এক্সরে হয়েছিল তখন তো বাবা বা মা সঙ্গে একজন করে থাকতো। যাই হোক, ডাক্তারখানা তো আর ঝগড়া করবো না, আমাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা ওয়েট মেশিন আছে, তা ভাবলাম ওয়েটটা একটু চেক করে। প্রথমে ভাবছিলাম ওয়েট চেক করবো, এটা পেশেন্টদের জন্য, আমাকে কেউ কিছু বলবে কিনা। তারপরে ভাবলাম ফাঁকা যখন আছে ওয়েটটা চেক করি। ওয়েট দেখুন 66 আমার ওয়েট। এবার আমার ওয়েট চেক করা দেখে না আশেপাশে 2-3 জন ছেলেরা ছিল, ওরাও দেখে এক এক করে চেক করতে লেগে গেল। মায়ের এক্সরে হওয়ার পর দুজন মিলে আবার বসে বসে গল্প করছি। এরপরে ডাক আসলো মায়ের ব্লাড টেস্ট। ভিডিও অ্যালাউড ছিল না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের দেখাবো বলে একটুখানি ভিডিও করেছি। বাইরে বেরিয়ে দেখুন আমার মা বেচারিটা হাত দেখাচ্ছে, কত জায়গায় ওনার রক্ত নিয়েছে। এই হাতেও নিয়েছে, আমার এই হাত থেকেও রক্ত নিয়েছে। তারপর বাড়ি এসে যাচ্ছি আমি দোকানে, একটু ডিম টোস্ট খাবো বলে পাউরুটি আর ডিম আন। ওনার সকাল সকাল পড়াতে চলে গেছে, নাহলে টিফিনটা ওই বানিয়ে রাখতো। তো পাউরুটি আর ডিম নিয়ে বাড়ি গিয়ে আমি ডিম টোস্টটা বানিয়ে মাকে দেবো আর নিজে খাবো। এই সব কিছুই মায়ের থেকে শেখা। মা ছোটবেলা থেকেই অনেক কিছু আমার শিখিয়ে রেখেছে। একটা সময় ছিল আমার মা মেশিনে মাল করতো, আমরা খুবই অবস্থা খারাপ ধরনের ছিল আমাদের, মানে টাকা পয়সা ফিনান্সিয়াল দিক থেকে আর কি। তো আমার মা মেশিনে যখন মাল সেলাই করতো তখন আমি অনেক সময় ঘরে রান্না করতাম, যতটা পারতাম মাকে হেল্প করে দিতাম। তো মাকে বা বউকে হেল্প করা এটা কিন্তু কোনো লজ্জার ব্যাপার নয়, ঘরের লোকের হেল্প করাটাই তো সব থেকে বড়। আর আমার কাছে আমার পরিবারের আগে কিছু না, আমার কাছে আমার পরিবারই সবার আগে। যেমন ধরুন বাইরে কোনো কিছু খাবার যদি আমি পাই সেটাও আমি ঘরে নিয়ে আসি, কারণ ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখেছি, প্রেরণাকেও দেখছি সেই রকম। ও টিউশন বাড়িতে কোনো স্পেশাল কিছু খাবার পেলে যদি এটা আনা সম্ভব হয় ও কিন্তু পার্সেল করে নিয়ে আসে, আমার ভাইও নিয়ে আসে। মানে আমরা সবাই খুব ফ্যামিলি। বাইরে যে ভালো মন্দ পাবো আর নিজেরা একা একা খেয়ে নেবো ঘরের লোকের কথা চিন্তা না করে, আমরা এমনটা কখনো। একটা সময় আমার মা প্রচুর কষ্ট করেছে, এমনকি আমার মা বিয়ে বাড়ির ক্যাটারিংয়ের কাজে পর্যন্ত গিয়েছে, এমন সময় ছিল আমাদের। তো সেখান থেকে মাকে যে খাবারগুলো খেতে দেওয়া হতো, আমার মাও দেখতাম রাত্রি 2টো বা 3টে যটাই বাজুক আমার মা কিন্তু আমাদের জন্য নিয়ে আসতো, আর আমরা ওই মাঝরাত্রে উঠে খাবারগুলো খেতাম। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট ডিম টোস্ট বানানো রেডি। তো আমার মাকে দেওয়ার পর আমার মা আবার বলছে থ্যাংক ইউ। আর আমার মায়ের শরীর খারাপের কারণে আমার শাশুড়ি মা এসে আমাদেরকে অনেকটা হেল্প করে দেয়, আমাদের রান্না বান্না করা উনি অনেকটা আমাদের জন্য করে। তো আজকে রান্না হয়েছে উচ্ছে পটল ভাজা, আর এদিকে আছে ভোলা মাছ। সকালে আমি বাজারে গিয়েছিলাম, এই ছোট ছোট ভোলা মাছ পেয়েছিলাম, বেশ পোয়া ভোলা সুন্দর পেয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন চলছে আমার মায়ের বডি মাসাজ। বাজে এখন দুপুর 2টো, আর খাবার দাবার বাড়ছে এদিকে বেরো না, কারণ 2:15-র মধ্যে আমাকে আবার বেরোতে হবে মাকে নিয়ে। মায়ের ওই পিপি টেস্টিংটা, যেটা ওটা আজকে নেগলেন্সি হয়েছে একটু, খাওয়াতে দেরি করে দিয়েছে। মায়ের খাওয়াতে মা যদি 11:30টায় খেত, আমরা 2 ঘন্টা পর 1:30টার সময় টেস্টটা হয়ে যেত। ওটা একটু দায়িত্ব করে করতে হয়, মানে বাড়িতে না ওর ওপর যদি কিছু থাকে ও সেটা দায়িত্ব করে করবে। আরে না, আমি তো অন্যদিকে সামলাচ্ছি। ও এই ব্যাপারগুলোতে একটুখানি অগ্রাহ্য। সেটা না, মা 12:30টার সময় মনে পড়েছে 12:30টায় খেয়েছে, তাই আর করবে কেন, মনে করাতে হবে। মনে করানোর মতন সিচুয়েশন ছিল না, সকাল থেকে আমিও অনেক কাজ করছি। রান্না যেহেতু সেরকম কিছু নেই, আমি বলছিলাম একটু ডাল এনে ডাল সিদ্ধ, আবার না করলো আর ডাল সিদ্ধ করতে হবে না, কারণ এই এখন যা অবস্থা ঘরের, এখন যা হচ্ছে অল্প অল্প করেই খাওয়া দাওয়া করতে হবে, তাই তো? যা হচ্ছে তাই খেয়ে নিতে হবে। আচ্ছা ভালো কথা, তার মধ্যে আমি আজকে বাজারে গিয়েছিলাম না মাছ আনতে। আমি যে মাটনের দোকানটা থেকে বলছি না অনেকদিন মাটন আনা হয়নি, সেই মাটনের দোকানটা আজকে দেখি হঠাৎ করে খুলেছে। তা এই বাজারের ভেতরেই একজন কচি পাঠা নিয়ে বসে, তো সে যেহেতু বসেছে দেখেছি অনেকদিন পর, তাই আমি মাটন নিয়ে চলে এসেছি। লোকে মারবে এবার তোমাকে। কেন মারবে না? আজকে একটা মাটন খাওয়ার দিন। আজকে মাটন খাওয়ার দিন না, কিন্তু মাকে তো একটু ভালো মন্দ খাওয়াতেও হবে। মাটন ভালো মন্দ খাওয়াতে হবে না এখন, কিছু বলার নেই, যার যার ইচ্ছাতে সে কাজ করবে। না নিয়ে এসেছি, হাফ কিলো এনেছি, আমরা রাত্রিবেলা একটু ঝোল ভাত করে সবাই খেয়ে নেবো। ভিডিওতে লোকে কমেন্ট করে আপনারা জানান যে এই ডিসিশনটা কি ওর আজকে ঠিক হয়েছে না হয়নি। আরে মটন খাবো কি, শুধু আনন্দতেই খাওয়া যায়। অনেকদিন দোকানটা খোলা দেখিনি বুঝলে, আজকে খোলা দেখলাম বহুত দিন পরে। হেল্প করবো তোমার কিছু? না তুমি বসে। ওরা দুজন বেরিয়ে গেল সেকেন্ড যে ব্লাড সুগারের যে আরেকটা পিপি টেস্টিং আছে সেটার জন্য।
ওরা হয়তো চলেও আসবে 10-15 মিনিটে, কারণ যেখানে গেছে সেখানে বেশিক্ষণ লাগে না। আর আমাদের উল্টোডাঙার ওখানে যে দুটো জায়গাতে খুব কমে এই সমস্ত টেস্টগুলো করানো হয়, তার মধ্যে একটা হচ্ছে পূর্বাঞ্চল, আর একটা হলো লায়ন্স ক্লাব বলে আর একটা নতুন ডায়াগনস্টিক সেন্টার খুলেছে সেখানে। এবার এখানে আমরা মধ্যমগ্রামে তো অতটা আবার নয়, প্রথমবার একটু হকচকিয়ে গেছি যে কি হবে না হবে। তো যাই হোক, কালকে অনেক ঘাটাঘাটির পর কেয়ার শিওর বলে একটা জায়গা ডায়াগনস্টিক সেন্টার আমরা খুঁজে পেয়েছি, ল্যাব টেস্টিং হয় এখানে। তো সেখানেই হচ্ছে গিয়ে সমস্ত কাজটা হচ্ছে। এবার ওদের রেট চার্টটা এতটাই কম যে খুবই রিজনেবল, মানে প্রত্যেকের জন্য আমার মনে হয় খুবই রিজনেবল। কারণ সুরক্ষা, তারপর রোমালিন্ডা, এগুলোতে টেস্টের যে খরচ তার থেকে ওখানে একদম হাফ। যেখানে রোমালিন্ডাতে বলছিল যে আল্ট্রাসাউন্ড হচ্ছে কি 1,500 টাকা পড়বে, সেখানে ওটা 600 টাকা। কিন্তু আমার মনে হচ্ছে ওটা হচ্ছে কিছু সরকারি গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো সংস্থা হবে, ওই জন্য এতটা কম। আর আমরা সব কিছু বিষয়তেই যতটা সেভ করা যায়, সঞ্চয় করা যায়, এরকম করে থাকি। কারণ আমরা হচ্ছে গিয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। যাই হোক, মোটামুটি গেছে ওরা। আর একটু আগে সম্রাট হচ্ছে গিয়ে বাবার জামা ঠামা পরে বাবার মতন সেজেছিল, সেটা একটা শর্টস আসবে, আপনারা দেখবেন অবশ্যই ওকে কিরকম লাগছে। ও চুলগুলো একটু বড় হলে বেশি বাবার মতন লাগে। আবার স্কিন ব্রেকআউট করতে শুরু করেছে, এই দেখুন এই জায়গাগুলো ব্রেকআউট করছে। আসলে এইগুলোকে সলভ করা আমাদের হাতে থাকে না, আমি যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করি। কারণ আগে কি হতো, আমার কপাল ঠোপাল ভরে যেত, মানে এখন যে মুখের মধ্যে 2-4টা অ্যাকনে দেখা যাচ্ছে, আগে অ্যাকনের মধ্যে আমার মুখটা একটু দেখা যেত। আগে থেকে অনেকটা কন্ট্রোল করেছি মেডিসিন নিয়ে, এই সেই হানা তেনা করে, কিন্তু পুরোপুরি কমাতে পারিনি। আমার ওই যতদিন না স্লিপিং শিডিউল ঠিকঠাক হচ্ছে ততদিন এগুলো চলবে, কারণ আমার রেস্ট হয় না একদম। এই যে এখানে সানগ্লাসগুলো রাখা সমস্ত পড়েছিল ও, তো আসুক, আমি এসিটা চালিয়ে রাখলাম। কারণ এসে হচ্ছে গিয়ে গরম থেকে আসবে, তখন এসির মধ্যে ঢুকে একটু বসলে ওর আরাম লাগবে। আমি এখন একটু শুয়ে থাকবো, রেস্ট করবো, কারণ রাত্রে কালকে আমার খুব একটা ভালো ঘুম হয়নি, আধখ্যাচড়া ঘুম হয়েছে। আবার আজকে বিকেলে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোথাও পড়াতে যাওয়ার নেই, তাই একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো আই গেস। গুড ইভিনিং। দুপুরবেলা ঘুমোনোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঠিকঠাক মোটে ঘুম হয়নি, মানে অনেকক্ষণ ধরে জেগে শুয়ে 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 ঘুম কোনো মতেই আসছে না। কালকে রাত্রেও সেম হয়েছে, একদম ঘুম হচ্ছে না, কেন কি জানি না, হয়তো এক্সেসিভ ফোন দেখার কারণে আমার ইনসোমনিয়া হয়ে গেল নাকি, কে জানে, ভগবান জানে। যাই হোক, কিন্তু আজকে আমার হাত পা এত ব্যথা করছে, গলার ভয়েসও শোনা যাচ্ছে যে খুব একটা শরীর দিচ্ছে না, আমি খুব টায়ার্ড। কিন্তু পড়াতে যেতে হবে, কারণ দুটো নতুন বাচ্চা জয়েন করেছে, আজকে ওদের ফার্স্ট ক্লাস, প্রথম দিনে ওদেরকে আমি না করতে পারছি না, তাই বেরোতে হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি যদিও আসা যায় না, টাইম স্লট ধরেই যেতে হবে, টাইম লট ধরেই আবার ফিরে আসতে হবে। মোরোবার কাজ যেহেতু করতে তো হবে, চলুন বেরিয়ে যাই। আর সম্রাট ইসিজি না কি যেন ওটা, আল্ট্রাসাউন্ড করতে চলে গেছে। এবার ওদের আসতে হচ্ছে একটু দেরি হবে, কারণ যিনি ডক্টর আল্ট্রাসাউন্ড করবেন তিনি এখনো আসেননি, ওরা গিয়ে বসে আছে ওখানে, হয়তো একটু লেট হতে পারে। সম্রাট বলেছিল তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আমার মনে হয় না তাড়াতাড়ি আসতে পারবে, আমার তো বেরোনোর টাইম হয়ে গেছে, আর দেখা হবে না ওদের সাথে। এখন ভাবছি ওদের সাথে বেরিয়ে গেলে ভালো হতো, ওখান থেকে আমি চৌমাথায় ঢুকে যেতাম পড়াতে। ঠিক আছে, চলো বাই বাই। 5:30টায় টাইম দিয়েছিল, আর এখন বাড়ি ফিরছি 8টার সময়। ডক্টরই আসলেন 7:30টার সময়, বুঝতে পারছেন? 5:30টায় টাইম দিয়ে ডক্টর যদি 7:30টায় আসেন, এরকম একটা ইমার্জেন্সি জায়গা, মানে সবাই তো ওখানে পেশেন্ট, আর সবাই এত রাগারাগি করছে। রাগারাগি করবে না, কারণ 7 ঘন্টা আগে থেকে সবাই পেশেন্টরা না খেয়ে বসে আছে ইউএসজি করানোর জন্য। সেখানে যদি ডাক্তাররা এরকম, মানে কিছু বলার নেই, নানা রকম ঝগড়া ঝামেলা অশান্তি করে লাস্ট ওনারা কি বলছে জানেন রিসেপশন থেকে, যে আপনারা রিফান্ড নিয়ে নিন, যারা বুকিং করেছিলেন, আপনাদের অসুবিধা থাকলে আপনারা রিফান্ড নিয়ে চলে যান। তা আমরা কি রিফান্ড নেওয়ার জন্য পেশেন্টকে কষ্ট করে নিয়ে গিয়েছি? গতকাল বুকিং করে আজকে আবার পেশেন্টকে নিয়ে গিয়ে রিফান্ডের জন্য কি কেউ গেছে? সবাই এই কথাটা শুনে আরো রাগারাগি করছে। তো যাই হোক, রাগারাগি তো নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে, কারণ নিজেদের দরকার। আমরা বুকিং যখন ওখানে করে ফেলেছি, আমাদেরকে টেস্টটা তো করাতেই হবে। ইউএসজি পত্র করিয়ে মাকে নিয়ে বাড়ি ফিরলাম। এবারে আমার হয়েছে কি না, চুলটা বড় হয়েছে, তো এবারে খুব প্রবলেম হচ্ছে। আমি একটু সেলুনে যাই, অন্তত একটু সেভিং করে আসি, বা একটু চুলটা কাটি, অন্তত একটু ফ্রেশ হতে যাই, নাহলে আমার খুব বিরক্ত লাগছে। সব দিক থেকে মিলিয়ে না খুব টেনশন হচ্ছে। মায়ের তো শরীরের এরকম অবস্থা দেখছে, তার মধ্যে প্রেরণার শরীর 2-4 দিন ধরে একদম ভালো নেই, মানে ও খেতে পারছে না, ঘুমোতে পারছে না, শরীর অস্থির লাগছে, মাথা ঘোরা লাগছে, মানে একটা বিচ্ছিরি রকম কি যে ওর হচ্ছে। বললাম চলো
আর একদিন যদি থাকে আমি কালকে অফিস আছে তো কালকে অফিসটা করে নিয়ে পরশুদিন ওকে একটা মেডিসিন ডাক্তার অবশ্যই দেখো। ও একদম ডাক্তার দেখাতে চায় না, একদম না। আমার সাথে জবের থেকে রিলেশন হয়েছে ঠাকুর করে বলতে নেই এরম কথা। আমি 8 বছর ধরে আমি কখনো ওকে নিয়ে চোখের ডাক্তার ছাড়া এমনি শরীর খারাপের জন্য সত্যি কথা 8 বছরে কোনোদিনও যাইনি। মানে জানি না, ঠাকুর করে যেন এটাই থাকে, ও যেন সুস্থ থাকে, কারণ ও একটু সুস্থ থাকাটা দরকার। আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই, তো ও সুস্থ থাকলে অন্তত আমাদেরকে চালিয়ে নিতে পারবে। আমি যখনই সেলুনে যাই এরকম নর্মাল সেলুনে যাওয়াটাই বেশি পছন্দ, কারণ শুধুমাত্র চুল কাটার জন্য একটা এসি সেলুনে গিয়ে বেশি পয়সা খরচা করার আমার কোনো মানেই হয় না। আমি আগে 2-1 বার গেছি এসি সেলুনে, কিন্তু যেখানে দেখছি আমার 50 টাকায় চুল কাটা হয়ে যাবে সেখানে গেলে 200 টাকা লেগে যায়। এরকম অনেক ছোট ছোট খাবারের দোকান বা সেলুন এরকম আছে যেগুলোর দোকানগুলো বড় করতে পারেনি বলে এনাদের খুব একটা সেলও হয়। এই দেখুন চুলদাড়ি কেটে বাড়িতে এসে সাবান দিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। চুলদাড়ি কেটে আসলাম মানে বলতে চাইলাম শুধু কিন্তু আমি সেলুনে গিয়ে চুলটা কেটেছি, দাড়ি ট্রিম করেছি বাড়িতে এসে। বাড়িতে সেই ট্রিমার কিনেছিলাম, তো বাড়িতে ট্রিমার কেনা আছে যখন আমি দাড়ির পয়সাটা আমি সেলুনে কেন দেবো? আমি বাড়ি এসে আর জবে থেকে কিনেছি আমি বাড়িতেই ট্রিমার করে নিই, কারণ আমি সেলুনে সত্যিই অবান্তরভাবে পয়সা কেন দেবো বলুন তো? তো কেমন লাগে? কিছু তফাৎ আছে? দাড়ি সেলুনে কেটেছি না বাড়িতে কেটেছি, কোনো তফাৎ থাকার কথা নয়, নেইও, একদম ফ্রেশ হয়ে গেছি দেখুন। তো যাই হোক বাড়ি আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে, আবার নিচ থেকে আমার বাবা দেখুন সুন্দর মুড়ি চানাচুর দিয়ে গেল। এখন আমি ওপরে বসে মুড়ি চানাচুর খাবো, আর একটু ভিডিও এডিটিং এর কাজ আছে, সমস্তটা করব, কাজ করে তারপরে নিচে নামবো। আর আজকে তো সারাদিন আপনাদের সাথে আমার মায়ের কথা হয়নি, সেটা পরে গিয়ে নিচে গিয়ে কথা বলাবো। হ্যাঁ, এখন আমি কাজে বসি, কিছুক্ষণের জন্য বাই বাই। প্রায় 1 ঘন্টা লাগে একটা ভিডিও এডিটিং করতে আমার। টাটা। কি গো বলো একটু ভিউয়ার্সদের সঙ্গে কথা, তোমার তো সারাদিন কোনো কথা নেই। কথা আর কি বলবো, শরীরটা কেমন, একটু সুস্থ লাগছে আজকে? একটু ভালো আছে, কিন্তু মুখটাতে তো খেতে পাচ্ছি না, শরীরটা ভালো নেই। কালকে পরীক্ষা করে আসলাম সব, কালকে সব রিপোর্ট গুলো আসুক। আজকেই হাফ রিপোর্ট আমি পেতাম, কিন্তু হাফ রিপোর্ট নিইনি, কালকে বাকিগুলো নিয়ে একসাথেই রিপোর্ট নেওয়া হবে। এদিকে ডিনারে হচ্ছে আমাদের ভাত আর মাটন। মায়ের শরীর খারাপ, মাটন হচ্ছে, এটা আমাদের কোনো আনন্দের ব্যাপার না, এমনি। বলছি একটু দেখা যাবে মাটনটা? খোলা যাবে না? হয়নি? ঠিক আছে, মাটনটা যখন খোলা হবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। বলছি তোমার শরীর খারাপ, মাটন খাচ্ছি, তোমার ভিউয়ার্সরা আবার কমেন্ট না করে যে মায়ের শরীর খারাপ, সব আনন্দ করে মটন খাচ্ছে। আমাদের ব্যাপারটা হলো আমি কতদিন মটন খাইনি বলো, আর যে দোকানটা থেকে খাবার টার্গেট করছিলাম আজকে দোকানটাকে খোলা পেয়েছে, তাই নিয়ে এসেছি। আর এমনিও কথা ছিল আমরা বুধবার দিন মাটন আনবো, সব রকম মিলিয়ে আমি আজকে নিয়ে এসেছি, তাই না বলো? খাওয়ার সাথে শরীর খারাপের কি আছে? আর তাছাড়া মায়ের মুখে রুচিও নেই, একটু যদি খেতে পারে ভাত দিয়ে। আর আমরা রুটি যে কাকিমার থেকে নিই, আজকে না করে দিয়েছো তো রুটিকে, কারণ মাটনের ঝোল দিয়ে ভাত খাবো, রুটি খেয়ে ও মাটনের ঝোল দিয়ে পোষাবে না, তাই তো বলো? হ্যাঁ, শরীর ভালো খারাপ নিয়ে তো আনন্দ থাকতে হবে। হ্যাঁ, শরীর থাকলে শরীর খারাপ হবে, এটা নিয়ে খেয়ে থাকবে আমার শরীর খারাপের জন্য, এটা নিয়ে অত চিন্তার ব্যাপার নেই তো, তাই না? শরীর খারাপ ভালো, শরীর থাকলেই খারাপ ভালো সব থাকবে, তাই তো। এই যে প্রেসার কুকার থেকে বেরিয়ে গেছে আমার প্রিয় মাটনটা কিন্তু সুন্দর গন্ধ হয়েছে কাকিমা। হ্যালো, বলছি মাটনটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো? বলুন হ্যাঁ, এইদিকে দেখান, এদিকে দেন, বলুন হ্যাঁ। আমার শাশুড়িটা না মাথা ডিস্টার্ব আছে, কি বলুন। আর সুন্দর মাটন, আমার শাশুড়ি বিচ্ছিরি রান্না করে, কিন্তু কি করবো, মায়ের শরীর খারাপ, মানে আর বিচ্ছিরি রান্নাই খেতে হবে। হয়ে যাবে তো, যা আছে সবার হয়ে যাবে তো।